সামান্য ২ পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা? ২ মাসের মেয়ে, ৬ বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা? এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য। নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি। সেই আপনি কি না আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা? মিসেস রজনী ঝাঁঝালো কণ্ঠ। অবশ্যই দেব। ২ পিস মাংসের লোভ যে সামলাতে পারে না, সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। ঝটপট আমার ছেলের ঘাট থেকে নামো, তোমরা মা ছেলে মেয়ে। তন্নি অশ্রুসিক্ত নয়নে স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মুখে টু শব্দটি নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছো না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কী বলছে আকাশ? আমি কোথায় যাব? কে আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না। অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমায় ঠাঁই দাও প্লিজ। আকাশের চটপটা উত্তর, মা যেটা বলবে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছে, আমার খারাপ চাইবে না নিশ্চয়। উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে। তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। তন্নি ধপ করে মেঝেতে বসে পড়ে। বছর 6-এর ছেলে আলিফ মায়ের চিৎকারে ঘুম ভেঙে চোখ কচলাতে কচলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুঁড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নেয় সেটি। ভাঁজ খুলে দেখে ডিভোর্স পেপার এটি, আগে থেকে আকাশের সাইন করা। তন্নি আকাশের দিকে তাকায়। এই তোমার ভালোবাসা আকাশ? এর জন্য বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস, কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখের দিকে তাকালে না তুমি? এত পাষাণ, এতটা অমানুষ। আকাশ তেড়ে আসে, তন্নির গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না, দোষটা তোর। এতিম হয়ে আমার মতো ধনী ঘরের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই। আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সে সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবন সঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই। তন্নি পাশের ঘরে তাকায়। বড়জা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে কাজটা এই মহিলার। তার মানে উনি আজ নিজের স্বার্থ সিদ্ধি করেই ছাড়ল। হায় রে আমার পোড়া কপাল! সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম। এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সই করে দিলাম। ঘরে গেলাম। এই ঘরটা আর নেই আমার। কত শত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এ ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায়। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার আঁতকে উঠল যেন। পিছে ছেলে দাঁড়িয়ে আছে। 2 বার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের ওপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠল। আমি তাকে নামতে বলি। সে আধো বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো। এটা আমার ঘর, আমি এখানে ঘুমাবো। আপুকেও শুইয়ে দাও, আপুও ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা, সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ঘুরতে যাবার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5-এর মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি পার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাইরে থেকে শাশুড়িমা বলছেন, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না, কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও, আমরা অকৃতজ্ঞ নয়। আমি হাসলাম। ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 টাকা আপনাদের সাদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন। আর আমার রেখে যাওয়া জামা কাপড় আপনার পরবর্তী নতুন মেজ বউয়ের জন্য। হন হন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড় যা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনিও নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম, একজন এতিমের ওপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবন নরক করে দিক।
মন থেকে আপনার জন্য এই দোয়াগুলো এলো, মিথ্যা মহাপাপ, তাই মনে এক আর মুখে অন্য বললাম না। বড়জার আগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি। এরই মাঝে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়ে ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ইচ্ছা করছিল চিৎকার করে কাঁদে, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপ টিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠছে, ছেলেও কাঁপছে এই অসময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে। উপায় অন্তর না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি। ব্যাপারটি অপ্রত্যাশিত। আমি একা একটা মেয়ে, ভীষণ অস্বস্তি লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক বেঞ্চিতে বসিয়ে দিলাম। ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম। সব জানালাম তাকে। সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল। আর একজন বলল পরে কল দিচ্ছি। আর একজন তো বলল সে নাকি দেশেই নেই। উপায় না পেয়ে কাছে পিঠে এক দূর সম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি। ফোন দিলে সেও যদি মানা করে দেয়, এই জন্য সরাসরি বাড়িতেই গেলাম। ততক্ষণে বৃষ্টিটা আর নেই, রয়েছে শুধু কনকনে বাতাস। বোনের বাড়ি গিয়ে কলিং বেল চাপলাম। ওর বিশাল বাড়ি, 3 তলা বাড়ির পুরোটাতেই ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে। ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাবো। বোনের নাম রীতা। দরজা খুলে এই অবস্থায় আমায় দেখে রীতা ভুরু কুঁচকায়। আমি বলি, আমায় একটু আশ্রয় দে বোন, অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে। আকাশ আমায় ডিভোর্স দিয়েছে। এই ঝড় বাদলের দিনে কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না, কথা দিচ্ছি। 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে। আপাতত একটু থাকতে দেব না আমার, না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আর হয়তো বাঁচাতে পারবো না। রীতার হয়তো একটু মায়া হলো আমার ওপর, বাড়িতে আসতে বলল। ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো। আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করি। সবে মাত্র দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছি, এমন সময় ওর স্বামীর প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। রীতাকে বকছে সে, বলছে, কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে? 3-3টে পেট চালানো কম কথা নাকি? আমার কি রাজভাণ্ডার আছে নাকি তুমি জনদরদি হয়েছ? আমার বাড়ি এসব সমাজসেবা চলবে না। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এই বাড়ি থেকে? ঘরে বসিয়ে 3 জন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজার সদায় এখন আগুন বরাবর, সেখানে ওদের কি করে রাখবো আমি? নিশ্চয় তোমার বোন লোভে পড়ে এখানে এসেছে, এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে। আর শুনতে পারলাম না আমি। ছেলের হাত ধরলাম। ঘর থেকে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রীতা। আমি কিছু বললাম না, শুধু একটু হাসলাম। ছেলেকে নিয়ে মেয়েকে বুকে চেপে বাইরে বেরিয়ে এলাম। চোখ থেকে এবার টপ টপ পানি পড়ছে। চোর পর্যন্ত বলতে বাঁধল না, অথচ এই মানুষটিকে আমি কম সাহায্য করিনি। রীতার যখন এর সঙ্গে বিয়ে হয়, ছেলেটা বেকার। রীতার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি। দুনিয়াতে কেউ নেই আমার। দূর সম্পর্কের বোনটাকে আপন মনে করতাম। বাড়িতে পালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি। ওর স্বামী ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে। নিজের জমানো টাকা দিই, সেই টাকার অর্ধেক এখনও শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব, গাড়ি বাড়ি সব করেছে। এতে আমি খুশি হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজ কিনা তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ কতই বা খেতাম। 6 বছরের ছেলেটা আমার না জানি কত মন খেত। মেয়েটা তো দুধের শিশু, ওদের বাড়ির ভাত তো আর খেত না। ওদের বর্তমান যা সামর্থ্য, তাতে আমার মতো 10টা মেয়েকে খাওয়ালেও ফুরাবে না। বাড়িতে 4 জন কাজের মেয়ে, আমায় না হয় কাজের মেয়েই করে রাখতো। কাজ করে খেতাম 2 বেলা। বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচেছি, পরের বোঝা হয়ে থাকতাম না কখনোই। এই চরম বিপদে একটু আশ্রয় পেলে হতো আমার, ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম।
কিন্তু সেই ধৈর্যটুকুও হলো না ওদের। কথায় আছে না, ধন হইলেই হয় না, মন বড় লাগে। ছেলের চোখে ধরা দিল আমার চোখের পানি। প্রশ্ন করলো, কাঁদছো কেন আম্মু? ঘুরতে যাব না আমরা আম্মু? শুধু বৃষ্টিতে ভিজছি কেন? আমার খুব ঠান্ডা লাগছে, চলো বাড়ি যাই। ঘুরতে যাব না আমি, আপুও ভিজে যাচ্ছে, চলো আপুকে নিয়ে বাড়ি যাই। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, কাঁদছি না বাবা, বৃষ্টির পানি পড়েছে চোখে, তুমি একটু কষ্ট করে সহ্য করো বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এক বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে। নিজেকে কী যে পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি আবার শুরু হয়েছে, বড় বড় ফোঁটায় পড়ছে পানি। এমন অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি। তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলে মেয়েকে দিলাম। ছেলে আমার ঠিকভাবে কোলে নিতে পারছিল না। মাথা ধরছে তো পা ঝুলছে, আবার পা ধরছে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তবুও কোনো মতে ছেলে দুই হাতে মেয়েকে জড়িয়ে দিয়ে বললাম, বোনকে এভাবে শক্ত করে ধরে রেখো, ফেলে দিও না, আপু ব্যথা পাবে, এখানেই বসে থাকবে, আমি আসছি একটু, আম্মুর কথা মনে রাখবে। আমি ছুটলাম, মেয়ের কান্নার শব্দ পাচ্ছি। হয়তো শক্ত করে চেপে ধরায় কাঁদছে, কিন্তু আমার থামলে চলবে না, একটা ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় রাত কাটানো সম্ভব নয়, আকাশের অবস্থাও ভালো না, রাতে ঝড় হবে নিশ্চিত। আশেপাশে ছোট বাড়িগুলোয় খোঁজ করতে লাগলাম, থাকার মতো একটা ঘর খুঁজছি, ভাড়া নিয়ে সেখানে উঠতে হবে। এই পরিস্থিতিতে অন্য কোথাও যেতে পারবো না আমি। মিনিট 10 খুঁজে একটা ঘর পেলাম, ভাড়া 700, 300 অগ্রিম নিল। টিনের ভাঙা ঘর, দরজাটাও আধ ভাঙা, বেড়ার একপাশে কাপড় আর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা, অজস্র নোংরা ও বিশ্রী গন্ধ ঘরে। সম্ভবত কুকুর বেড়াল থেকেছে সেখানে। বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র। টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু এই জায়গাটিকেই স্বর্গ মনে হলো আমার। রাস্তায় বৃষ্টিতে ভিজে মরার চেয়ে এই ঘরের এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো। আমি আবারও ছুট লাগালাম ছেলে মেয়েকে আনতে। অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে ওই বৃষ্টির মাঝে দৌড়ে আমার দিকে আসছে, যেন খুব ভয় পেয়েছে সে। মেয়েটা পড়া পড়া ভাব, ছেলের পেছন 3টে কুকুর ধাওয়া করছে, প্রাণপণে ছুটছে সে। আমার 6 বছরের ছেলেটা বোনকে বুকে চেপে প্রাণপণে দৌড়াচ্ছে, পেছনের কুকুরগুলো তাদের ধাওয়া করেছে। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। আমায় দেখে কুকুরগুলো উল্টো পথে চলে গেল। ছেলে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা গণবিদারী চিৎকার করছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলি, শান্ত হও বাবা, আম্মু চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার। কুকুরগুলো কি তোমায় কামড়েছে? ধাওয়া কেন করলো তোমাদের? আমি জানি না আম্মু, আমি তো আপুকে নিয়ে বসেই ছিলাম। হঠাৎ কোথায় থেকে কুকুরগুলো এসে আমাদের দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে আপুকে নিয়ে দৌড়াচ্ছি। আমার কোথাও লাগেনি, তুমি আর আমাদের রেখে যেও না কেমন? আমার ভীষণ ভয় করছে। আমি ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আর ভয় নেই, আম্মু আছে তো, চলো আমরা নতুন বাড়ি যাই, আজ থেকে আমরা নতুন বাড়ি থাকব। ছেলেকে নিয়ে সেই বাড়ির কাছে গেলাম। গিয়ে দেখি বাড়িওয়ালা দরজাতে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে এগিয়ে এলো সে। মেয়েকে কোলে নিয়ে বলল, বা ভারী মিষ্টি মেয়ে তো তোমার। এমন চাঁদের টুকরা ছেলে, মিষ্টি মেয়েকে কিভাবে ছেড়ে দিল তোমার স্বামী? আমি জবাব দিলাম না, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কথাই নেই। বৃষ্টির বেগ বাড়ছে ক্রমাগত। সময় নষ্ট না করে বাড়িওয়ালা খালার থেকে একটা ঝাঁটা চেয়ে এনে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। কী যে বিশ্রী গন্ধ, ঝাড় দিতে দিতে দুবার বমিও করেছি। কোনো মতে ঘরখানা পরিষ্কার করে ভাবতে লাগলাম, এই মাটির মেঝেতে দুটো ছেলে মেয়ে নিয়ে শুই কিভাবে। ভাঙা বেড়ার ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছিটছে ঘরে। অল্প সময়ের মাঝেই হয়তো ঘরটা কাদা কাদা হয়ে যাবে। আমার মতো অবস্থায় বাড়িওয়ালা খালার হয়তো মায়া হলো কিছুটা। তার রান্নাঘর থেকে 2টা প্লাস্টিকের চট মতো এনে দিল। ঘরের এক কোণে সেগুলো বিছিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসলাম। খালার দিকে কৃতজ্ঞতার স্বরূপ তাকিয়ে বললাম, আপনাকে ভীষণ ধন্যবাদ খালা, এই বিপদের সময় আপনি আমায় সাহায্য করলেন। সে পান চিবিয়ে বলল, তা করলাম ঠিক আছে, বস্তা দুটো তুমি রেখে দিতে পারো, দুটোর দাম হিসেবে আমায় 20 টাকা দিও। তোমার ছেলের খিদে পেয়েছে নিশ্চয়, সাথে তো কিছুই নেই তোমাদের, দোকানও সব বন্ধ, আমার ঘরে একটা রুটি আছে, দিয়ে যাই, খেয়ে নাও। ওটার দাম দিতে হবে না, সমস্যা নেই। তিনি চলে গেলেন রুটি আনতে। আমি শুধু ঝিম ধরে বসে রইলাম, ভাবার মতো বিষয়টাও খুঁজে পাচ্ছি না। খালা একটাই রুটি আনলো সত্যি করে,
তাও সে রুটি প্রচণ্ড শক্ত পিঁপড়ে ধরা, না জানি কতদিন ঘরে রেখেছিল। রুটি দিয়ে চলে গেলেন তিনি। ছেলে কামড় দিয়ে রুটির এক টুকরো ভাঙতে পারল না, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বলল, এটা আমি খাবো না আম্মু, তুমি না দুপুরে বাড়িতে চিকেন রান্না করলে রাতে খাওয়ার জন্য? আমি চিকেন খাবো, আমায় বাড়ি নিয়ে চলো, চিকেন খেয়ে আবার এখানে আসবো। আমি কিছুটা কড়া গলায় বললাম, ওই বাড়ি আর আমাদের নয়, ওখানকার খাবার উঠে গেছে আমাদের ভাগ্য থেকে। আমি পানি এনে দিচ্ছি, তুমি ফোনের টর্চটা বাইরে ধরে থাকবে। মেয়েকে শুইয়ে দিয়ে বৃষ্টিতে ভিজেই টিউবওয়েলের কাছে গেলাম। রুটির বাটিটা নিয়ে গেলাম পানি আনতে। এত শক্ত টিউবওয়েল যে বলে বোঝানো যাবে না, যত চাপছি নোংরা পানি বের হচ্ছে। সম্ভবত অনেকদিন ব্যবহার করা হয়নি এটি। প্রায় আধ ঘন্টা টিউবওয়েল চেপে স্বচ্ছ পানি বের করলাম। পেটের একদিক ব্যথা করছে রীতিমতো। ছেলেকে সেই পানি দিয়ে রুটি টুকরো করে ভিজিয়ে খাইয়ে দিলাম। খেতে চায় না বেচারা, তবুও খেলো পেটের দায়ে। এবার ঘুমানোর পালা। ছেলে বলছে, কোথায় ঘুমাবো আমি? বালিশ নেই, বেড নেই, কোথায় ঘুমাবো? আমি সামান্য হেসে বলি, মায়ের কোলে মাথা রেখে ঘুমাও। বালিশ লাগবে না। অবুঝ ছেলে আমার তাই করলো। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস। শরীর আমার কেঁপে কেঁপে উঠছে। এক সাইডের প্লাস্টিক কাগজের বেড়া উড়ে যাচ্ছে বাতাসে, বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে। ওদিকে জঙ্গল, বাজের আলোয় স্পষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোনো হিংস্র জন্তু ঘরে ঝাঁপিয়ে পড়ে। দোয়া দরু যা পারি পড়ছি। ছেলের শীতে আমার বুকের মাঝে ঢুকে পড়ছে যেন। মেয়েটাকে বুকে চেপে বসে আছি, হাত পা নিজেরই অবশ লাগছে। সারা রাত কেঁদেছি আমি। কোথায় দোতলা বাড়ি ছিল আমাদের, ছেলে মেয়ের আলাদা বেড, কত শৌখিনতা ও সুন্দর জীবন ছিল। আজ কিনা সেই ছেলে মেয়ে দুটোই শীতে কাঁপছে। পোলাও মাংসের বিপরীতে অন্যের দেওয়া শুকনো রুটি। মা হয়ে এত দুঃখ আর সহ্য হচ্ছে না আমার। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়। ভোর রাতে দু চোখ একটু লেগেছে আমার। সকালে খালার ডাকে ঘুম ভাঙে। পা নিয়ে আর উঠে দাঁড়াতে পারছি না আমি, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। একটানা সারা রাত বসে থেকেছি, তবুও উঠলাম কষ্ট করে। খালা বলল, 20 টাকাটা নিতে এলাম, আমার আবার একটু বাজারে যেতে হবে। মনে মনে বলি, আমার এই 20 টাকার জন্য আপনার বাজার আটকে থাকবে? পার্স থেকে 100 টাকার একটা নোট বের করে দিয়ে বললাম, 20 টাকা আপনি রাখুন, আর আমার ছেলেটার জন্য একটা পাউরুটি এনে দেবেন। তিনি টাকা নিয়ে চলে গেল। ছেলেকে টিউবওয়েলের কাছে নিয়ে বললাম, মুখ ধুয়ে নাও, আজ আমরা বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। আসলে বাড়ি যাব আমার কাগজপত্রগুলো নিতে। যদিও খুব একটা আশা ভরসা নেই, তবুও চেষ্টা করতে চাই। সামান্য এসএসসি সার্টিফিকেট দিয়ে কি কিছু সম্ভব? হাল ছাড়া যাবে না, চেষ্টা করলে ক্ষতি কি? খালা পাউরুটি এনে দিলেন, বাকি টাকা আমার হাতে দিলেন। আলিফ অর্থাৎ আমার ছেলেকে পাউরুটি খাইয়ে মেয়েকে ফিডিং করিয়ে রওনা হলাম। ব্যথা পা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও গেলাম হেঁটে হেঁটেই। বাড়ি গিয়ে দেখলাম পরিবেশ অন্যরকম। আকাশের পরনে লাল টকটকে পাঞ্জাবি, ক্লিন শেভ করেছে, চুল স্টাইল করে কাটা, গায়ে কড়া পারফিউম। শাশুড়ির পরনেও নতুন শাড়ি, বড় জার হাতা কাটা ব্লাউজ, জর্জের শাড়ি, মুখে ভারী মেকআপ। জায়ের 3 ছেলে মেয়ে, বড় মেয়েটার বয়স 12, সেই মেয়েটারও প্রচুর সাজ। হাঁটাচলা কথাবার্তা দেখলে মনে হয় কলেজে পড়ে, এত স্টাইল। আমি দরজার কাছে দাঁড়াতে আকাশ তেড়ে এলো। ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, আমরা চলে এসেছি, তুমি কি আমাদের মিস করেছো? আকাশ পশুর মতো আমার ছেলেটাকে দূর ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলে আমার কিছু বলল না, এমন ব্যবহার সে আগেও পেয়েছে বাবার থেকে। আমি বলতাম বাবার মন খারাপ তাই এমন করছে, মন ভালো হলে তোমায় আদর করবে। ছেলে এবারও তাই ভাবলো। দৌড়ে ঘরে চলে গেল আমাদের। শাশুড়িমা এগিয়ে এসে বলল, এই না বললে কাবিনের টাকা নেবে না, ঠিক ভিক্ষুকের মতো চলে এসেছো হাত পাততে। বড়জা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা রোশনি, কখন হাড় এনে কুকুরটার মুখে ছুঁড়ে মারতো। আমি চেঁচিয়ে বললাম, কুকুর তা আপনি, আপনার স্বভাবটা কুকুরের মতো। আমি এখানে টাকা নিতে আসিনি, আমার কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে, সেগুলো নিতে এসেছি। আকাশ বিশ্রী ভাষায় বলল, কেন রে, নতুন নাগর ধরতে যাবি নাকি? তোর কাগজ নেওয়াচ্ছি আমি। ঘর থেকে একটা ফাইল আনে সে, এটাতেই রয়েছিল সব। আমার চোখের সামনে সব পেপারসগুলো আগুন লাগিয়ে দেয়। বাধা দিতে গেলে বড়জা থাপ্পড় বসায় আমার গালে। তার মেয়ে রোশনি আমার চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে কোলে আমার, কোনো মতে বাঁচি। আমি পুলিশের কাছে যাওয়ার কথা বলি। আকাশ হাসতে হাসতে বলে, যাবি যা, ছেলে মেয়ে দুটাকেই হারাবি। বলবো তুই নোংরা নাগর নিয়ে ভেগেছিলি। আমার দুজন মামা পুলিশ।
কেস কিভাবে ঘুরিয়ে দিতে হয় তা তারা জানে। আর থানায় গিয়ে কেস লড়তে টাকা লাগে। টাকা আছে তোর কাছে, তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তোর বিপক্ষে আমি 100 জন দাঁড় করাবো। দেখি তুই পারিস কি করে। ছেলে মেয়ে দুটোই কেড়ে নেব আমি। এর কদিন পর শুনবি ছেলে পানিতে ডুবে মরেছে, মেয়ে হারিয়ে গেছে। তোর লজ্জা হয় না? নিজ সন্তানকে হত্যা করতে চাস? কিসের সন্তান রে? সন্তান সন্তান করে আমার ভবিষ্যৎ নষ্ট করব নাকি? জীবনে কোনো এনজয়ই করতে পারিনি এসব ঝামেলা পালতে গিয়ে, অথচ আমার জীবনে এখনো কত কিছু বাকি। আমি এসবের কথা চিন্তা করে আমার সুখ বিসর্জন দিতে পারবো না। এখন আমার উড়ার সময়। মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমার হবু শ্বশুর আমাদের হানিমুনের জন্য কানাডার টিকিট করে দিয়েছে। এনজয় করব সুন্দরী বউ নিয়ে। সারা জীবন বসে যাওয়ার জ্যাকপট পেয়ে গেছি আমি। আমার শ্বশুর আমার মুখ দেখে আইফোন দিয়েছে। বিয়েটা হবে সবচেয়ে বড় সেন্টারে। কত নামি দামি লোক আসবে জানিস? তোর সঙ্গে থাকলে এসব পেতাম? সারা জীবন গাধার খাটুনি খেটে তোদের পালতে হতো আমার। জীবনে শখ আহ্লাদ ছিল না, এবার আমি সব পাবো। তোর মতো কাপুরুষের শেষ পরিণতি যেন ভয়ঙ্কর হয়। আমি তন্নি ফিরব অবশ্যই, তোর চেয়ে 3 গুণ ধনী হয়ে ফিরব। এই এতিমের ভাগ্য সে নিজে এবার পরিবর্তন করবে। যেই মরিচিকার পেছনে তুই ছুটছিস তা তোকে ধ্বংস করে দিবে। আজ আমি এতিম বলে আমায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিলি না, একদিন সময় আসবে এই এতিমের পায়ে পড়বি তুই। আবর্জনা বলে যেই সন্তানদের মেরে তাড়িয়ে দিলি, সেই সন্তানের জন্য হাহাকার করবি তুই। জীবনে অর্থ পাবি কিন্তু সুখ শান্তি পাবি না তুই। আকাশ বলে টাকা থাকলে সুখ আপনা আপনি আসবে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছোট থেকে মায়ের আদর পাইনি, আপনাকে মা বলে মেনেছি। বড় বৌমার টাকার কাছে আজ আপনারা আমায় ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এই পথ থেকে উঠবো আমি অবশ্যই। ভাববেন না মরে যাব। আপনাদের চূড়ান্ত পরিণতি দেখতে আমাকে থাকতেই হবে বেঁচে। দেখবেন শেষকালে এই নাতি নাতনি একমাত্র অবলম্বন না হয়। যেদিন আমার সময় আসবে একইভাবে আকাশকে ছুঁড়ে ফেলবো আমি। ওইদিকে আমার ছেলেটা নিজের বাড়ির টেবিল মনে করে 1 গ্লাস জুস হাতে নিয়েছে সবে। আকাশ ধেয়ে এসে ছেলের হাত থেকে ছো মেরে গ্লাস কেড়ে নেয়। বাচ্চার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। মাটিতে পড়ে হাঁটু ছিলে কান্না করতে লাগে আমার ছেলে। আমি সইতে না পেরে একটি ইটের টুকরো উঠিয়ে আকাশকে নিক্ষেপ করি। আকাশের হাতে লাগে তা। শাশুড়িমা চিৎকার করতে লাগে আমি নাকি তার বাড়ি এসে তাদের মারধর করছি। প্রতিবেশীরা এগিয়ে আসে। আমার হাতে আর একটা ইট ছিল তখন। বড়জাতার 8 বছরের ছেলে ও মেয়েকে হাতে আঁচড় কেটে রক্ত বের করে বলে আমি নাকি তার ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত করেছি। ওদের বাড়ির দলিল পুড়িয়ে দিয়েছি। আকাশকে ইট মেরেছি। শাশুড়ির চুল ধরেছি। এসব করেছি কাবিনে টাকার জন্য। তারা নাকি কালই আমায় টাকা দিত। আমি আজ চাইতে এসে তাদের মেরেছি। কজন মহিলা তো বিশ্বাস করে নিল সবটা। আমায় বের করে দেওয়ার পর তারা এলাকাতে ছড়িয়েছে আমি ঝগড়া করে প্রেমিকের সঙ্গে চলে গেছি। বাচ্চা দেখে প্রেমিকও আমায় তাড়িয়ে দিয়েছে। আমার দেওয়া দুঃখ নাকি সইতে না পেরে আকাশকে আজই জোর করে বিয়ে দিচ্ছে আমার বড় জায়ের বোনের সঙ্গে। মহিলাগুলো ওদের কথা বিশ্বাস করেছে, কেননা আমার শাশুড়ি শুরু থেকেই আমার নামে নিন্দা করত, মিথ্যা বলতো তাদের কাছে। এদিকে আমি তেমন বাড়ি থেকে বের হতাম না, আর তাদের সাথে কথাও বলতে দিত না আকাশ। তাই সত্য কখনো সামনে আসেনি। আমায় নিয়ে চিৎকার শুরু হলো। খুনি ডাকাত থেকে শুরু করে যা তা বলতে লাগলো আমায়। 2-3 জন আবার আমার পক্ষে বলছে, বলেই বা লাভ কি? আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া এক ভাবির বাড়ি, ভীষণ ভালো তিনি, নামাজি পর্দাওয়ালি একজন নারী। আমার সঙ্গে তারই একটু আধটু কথা হতো। সে জানতো আমার অবস্থা সম্পর্কে। তিনি আমার পাশে দাঁড়ায়, ছেলেকে উঠিয়ে কোলে নেয়, আমাকে নিয়ে তার বাড়ির আঙিনায় নিয়ে যায়, একটা চেয়ারে বসিয়ে বলে, তন্নি তুমি চলে যাওয়ার পর তোমার শাশুড়ি কেঁদে কেটে সবাইকে মিথ্যা রটিয়েছে। তুমি নাকি পরপুরুষের সঙ্গে বহুবার ধরা পড়েছ এবং তোমার মেয়েও নাকি আকাশের সন্তান না। আরও অনেক কথা হয়েছে। তোমার শোকে নাকি আকাশ ভাই মরতে যাচ্ছিল। সে তোমাকে ভীষণ ভালোবাসতো, তুমি তাকে ঠকিয়েছ। তোমার বড়জা তখন জনদরদি সেজে বলেছে তার অবিবাহিত বোনের সঙ্গে আকাশ ভাইয়ের বিয়ে দিয়ে আকাশ ভাইয়ের সম্মান বাঁচাবে। আসলে এগুলো সবই মিথ্যা। আকাশ ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিতেই এত কিছু করেছে সে। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভাঙন সেই ধরিয়েছে। যা হওয়ার হয়েছে।
তোমায় ঘুরে দাঁড়াতে হবে বোন। আমি চাইলেই আমার কাছে রাখতে পারবো না তোমাদের। আমিও একজনের সংসারে অভিনস্ত, তাদের মত ছাড়া কিছু করা সম্ভব নয়। তবে তোমায় একটা সাহায্য করব। তিনি 3টি ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, এইগুলোতে তোমার আর বাচ্চাদের পোশাক আছে। আকাশ ভাইয়ের মা সব ফেলে দিয়েছে যাতে নতুন বউ এলে কোনো সমস্যা না হয়। আমি সব তুলে এনে গুছিয়ে রেখেছি। তাড়াহুড়োর মাঝে ওরা 1010 টাকাও ফেলে দিয়েছিল না দেখে। সম্ভবত এই টাকাটা তোমার গোছানো, তোমার মেয়ের জামার ভাঁজে ছিল, তাই তারা দেখেনি। আমি টাকাগুলো সহ সব কিছু দিয়েছি এই ব্যাগে, সঙ্গে কিছু হাঁড়ি পাতিলও দিয়েছি। তোমার এই কঠিন সময়ে এসব কাজে লাগবে। শূন্য হাতে তাড়িয়েছে তোমায়, পূর্ণ হাতে ফিরবে। এই এলাকাতে আর কখনো এসো না তুমি। কজন ছেলেকে লেলিয়ে দিয়েছে ওরা তোমার পিছে। তোমায় এখানে দেখা মাত্রই যেন সর্বনাশ করে। আমি আড়াল থেকে এই কথা শুনেছি, কিন্তু প্রমাণ নেই কাছে। ছেলেগুলোকেও চিনি না, তাই কিছু করতে পারলাম না। তুমি চলে যাও দ্রুত, কেউ দেখলে আবার ঝামেলা করতে পারে। খাবার আছে ব্যাগে, আর কিছু ঔষধ ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও খেও। আমি এক হাতে ভাবিকে জড়িয়ে ধরি, সে একটা রিক্সা ডেকে আমাদের উঠিয়ে দেয়। আকাশ আমার চোখের সামনে দিয়ে বিয়ে করতে চলে যায়। কি হাসি তার মুখে। ছেলে নিয়ে রিক্সাতে বসে এই দৃশ্য দেখি আমি। ছেলে বাবা বাবা বলে পিছু ডাকে কতবার, আকাশ ফিরেও তাকায় না। অভিমানের ছেলে আমার বলে, বাবা বাজে বাবা, আমি আর কোনোদিন বাবার কাছে যাব না, এই বাড়িতেও আর আসবো না, চিকেনও আর খাবো না, আমি তোমার সঙ্গে ওই নোংরা ঘরেই থাকবো আম্মু। ছেলেকে নিয়ে বাড়ি এলাম। রিক্সাওয়ালা ব্যাগগুলো নামিয়ে দিল। আমি ভাড়া দিতে চাইলাম, তিনি নিল না, বলল, তোমার কাছে টাকা নিয়ে নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না মা। আমি তোমার বাবার বয়সী, সাহায্য না করতে পারি, ভালো তো চাইতে পারি। তোমার জন্য দোয়া রইল মা। ওই ধনীদের মুখের ওপর জবাব দিতে হবে তোমায়। এ কথা বলে তিনি চলে গেলেন। ব্যাগ নিয়ে ঘরে রেখে মেয়েকে ছেলের কোলে দিয়ে মুখে একটু পানির ঝাপটা দিলাম। অনেক ঝড় বয়ে গেছে আমার মনের ওপর দিয়ে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে আসছি, এমন সময় দেখলাম খালা আমার ব্যাগপত্র সব খুলে খুলে দেখছে। ব্যাগ থেকে টাকা বের করে গুনছে। আমি ভীষণ অবাক হলাম, আমার টাকা সে গুনছে কেন? আমায় দেখতে টাকাগুলো ব্যাগে রেখে বলল, এতগুলো জিনিস কোথায় পেলে? গেছিলে তো স্বামীর বাড়ি থেকে কাগজপত্র আনতে, এত টাকা নতুন জামা কাপড় কই থেকে পেলে? তোমার স্বামী তো তোমাদের খালি হাতে বের করে দিয়েছে, এগুলো নিশ্চয় তারা দেয়নি, দিলে কালই দিত। তাহলে এগুলো কই পেলে? চুরি টুরি করে আনলে নাকি? বাড়িওয়ালা খালা আমার অবর্তমানে আমার ব্যাগ দেখছে, আমার টাকা গুনছে, আবার আমাকেই বলছে চুরি করে এনেছি কিনা। বিষয়টি আমার কেমন যেন লাগলো। এগিয়ে এসে জবাব দিলাম, চুরি কেন করব খালা? এগুলো আমার আর আমার বাচ্চাদের জামা কাপড়। আমার স্বামী নতুন বিয়ে করছে, তাই ফেলে দিয়েছিল সব। এক প্রতিবেশী ভাবি উঠিয়ে রেখেছিল, আর টাকাগুলো আমার নিজের জমানোর। আমি হাঁস মুরগি কবুতর পালন করতাম, সেগুলোর ডিম বিক্রি করে এই টাকাগুলো জমিয়েছিলাম। খালার কিছু বলল না, উঠে দাঁড়িয়ে কি যেন ভাবলেন। এরপর বললেন, তুমি হয়তো জানো না, আমার 2 ছেলে বিদেশ থাকে। তুমি এলে ঝড় বৃষ্টির রাতে, নেটওয়ার্ক সমস্যা ছিল, তাই ছেলেদেরকে জানাতে পারিনি বিষয়টি। আজ বললাম। ছেলেরা আমায় প্রচুর বকাবকি করছে, বলছে পুরো মাসের ভাড়া অ্যাডভান্স না নিয়ে কেন ভাড়া দিয়েছি তোমায়। শহর দিকে নাকি 2-3 মাসের ভাড়া আগে নিয়ে নেয়। আমি আবার এত নিষ্ঠুর মানুষ না। তোমার খারাপ সময় চলছে, তাই মায়া হয় ভীষণ। 300 টাকা দিয়েছো, বাকি 400 দাও এখন। আমার আবার সবজি কিনতে হবে। এর কথা শুনে আমার এক মন বলে উঠল, যেই না ঘর তার আবার অ্যাডভান্স। পরক্ষণে নিজের মনকে বোঝালাম, ঘর যেমনি হোক, এটাই বর্তমানে আমার ঠিকানা। আমার বিপদে সাহায্য করেছেন তিনি, আমায় আশ্রয় দিয়েছে, তাই ছোট করা উচিত নয়। একটা 1000 টাকার নোট হাতে দিয়ে বললাম, এখান থেকে রেখে দিন, বাকি 600 টাকা ফিরিয়ে দিয়ে যাবেন। তিনি টাকাটা ঘুরে ফিরে দেখলো, এরপর বলল, আচ্ছা তন্নি, তুমি কি লাইট নেবে একটা ঘরের? ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকবে, লাইট একটা প্রয়োজন। আমি লাইট দেব, লাইন করা আছে কারেন্টের, শুধু লাইট এনে লাগিয়ে দিলেই হবে। বিল হিসেবে তুমি আমায় মাসে 500 দিও। এইখান থেকে তো 600 ফেরত পাবে, আমি বরং পুরো টাকাটাই নিয়ে নিই। 500 কারেন্ট বিল, 100 লাইট কেনার টাকা, তোমার উপকারেই হবে, ভেবে দেখতে পারো। এই মুহূর্তে আমি ভীষণ অভাবের মাঝে আছি খালা। ওই 1000 টাকা আমার কাছে লাখ টাকার সমান। একদিনে 1000 টাকা খরচ করার মতো পরিস্থিতি নেই। আর সামান্য একটা লাইটে 500 টাকা কারেন্টের বিল কখনোই হয় না। 150-200 হলে তাও হয়। আমি আপনাকে 200 টাকার বেশি দিতে পারবো না। লাইটের জন্য 100 দেব, সমস্যা নেই। এতে যদি হয়
তাই তো দিন, না হলে অন্ধকারেই থাকবো ছেলে মেয়েদের নিয়ে। জীবন আমার এমনিতেই অন্ধকারে ছেয়ে গেছে, একটা বাতি দিয়ে কি আর জীবনের আলো ফিরে পাবো? তিনি আবারও বললেন, ঠিক আছে, এত কথা বলতে হবে না, 200 টাকাই দিও, মাঝে মধ্যে 50-100 বেশি দিও। তুমি বাবা খুব হিসেবি আর একটু কিপটে স্বভাবেরও। এত হিসেব করে জীবন চলে নাকি? আর আমি জবাব দিলাম না কোনো। খালা চলে গেল, ফেরত টাকা একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিল। ছেলের খিদে পেয়েছে, সেই কোন সকালে একটা পাউরুটি খেয়েছে, বাবার কাছে গিয়েও খেয়েছে, তবে সেটা মার। আমার কাছে খাবার চাইলো, ব্যাগে ভাবি কিছু খাবার দিয়ে দিয়েছিল, মুরগির মাংস আর ভাত। মাংস দেখে ছেলে আর খাবে না, মাংস ভাত খেতেই বাবার কাছে গিয়েছিল, বাবা মেরে তাড়িয়ে দিয়েছে। এখন যদি আবার এখানে এসে মারে বাবা, আমি ছেলেকে বুকে নিয়ে বলি, কেউ মারবে না, আম্মু বেঁচে থাকতে আর কেউ কিছু বলবে না, তুমি নিশ্চিন্তে খাও। ছেলেকে খাইয়ে দিয়ে বাকিটা বাটিতে রেখে দিলাম, রাতে আবার খাওয়াবো বলে। বিকেল হলো, খালা দৌড়ে এলো আমার ঘরে, হাঁপাতে হাঁপাতে বলল, 500 টাকা ধার দাও তো তন্নি, খুব দরকার আমার, কিস্তির টাকা শর্ট, পরে দিয়ে দেবো তোমায়। আমি ভেবে পেলাম না কি বলবো, প্রথমবার ধার চাইতে এসেছে, না দিলেও কেমন যেন দেখায়। দিলাম টাকাটা। সন্ধ্যা হলো, মেয়েকে কোলে নিয়ে ঘরের এক কোণে বসে রইলাম। ছেলে খেলছে ঘরেতেই। কি ছিল আমার জীবন, আর কি হয়ে গেল? ছোট থেকে মা বাবার ভালোবাসা পায়নি, বাবা মারা গেছেন আমার জন্মের 2 মাস আগেই। মা জন্ম দিতে গিয়ে সেই থেকে লোকে আমায় অপয়া বলেই জানে, কিন্তু এখানে আমার কি দোষ? জন্ম মৃত্যু কি মানুষের হাতে থাকে? লোকে দোষ দেয় আমাকে, অথচ লোকে বোঝে না আমিও যে বাবা মা হারালাম। তারা থাকলে হয়তো আমার জীবনে এত করুণ পরিণতি হতো না। আসলে এতিমের কোনো মূল্য নেই এই সমাজে। আমার কপালই পেল আমার বাচ্চা দুটো, বাবা থেকেও নেই। রাজপ্রাসাদে বড় হওয়া বাচ্চা দুটো আজ ভাঙা ঘরে দুঃখে কষ্টে দিন পার করে। সময় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় তা বোঝা বড় দায়। আমার ভাবনার সুতো ছিঁড়ে মেয়ের কান্নার আওয়াজ, খিদেতে কাঁদছে বেচারা। খাওয়াতে চাইলাম কিন্তু পারলাম না। খাবার না পেয়ে মেয়ে আমার আরও দ্বিগুণ চিৎকার করছে। কাল থেকে না খেয়ে আমি, সকালে এক টুকরো পাউরুটি মুখে দিয়েছিলাম শুধু ছেলের থেকে। আমি না খেলে আমার বাচ্চাটাও অভুক্ত থাকবে। এদিকে আমার কোনো খিদে নেই, খিদেরা যেন মরে গেছে। মনকে স্থির করলাম, ওই পাষাণ্ডের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, খেতে হবে আমার, মেয়ের জন্য হলেও খেতে হবে। খাবারের বাটি খুলে ছেলেকে নিয়ে বসলাম, ওকে আগে খাইয়ে দিয়ে অবশিষ্ট একটু খাবার থেকে নিজেও কয়েক লোকমা খেলাম। এরপর শুয়ে পড়লাম, মেয়েকে খাইয়ে শান্ত করলাম, ছোট কম্বল বিছিয়ে বাচ্চা দুটোকে রাখলাম আমি খালি চটের ওপর। মাঝরাতে ছেলের প্রচণ্ড চিৎকারে ঘুম ভাঙলো। লাইট জ্বালানোই ছিল, খালা লাইট লাগিয়ে দিয়েছিল। দেখি ঘরের এক কোণে একটা কুকুর শুয়ে আছে। ছেলের চিৎকারে আমি সহ কুকুর দুটোই জেগে গেছে। কুকুরটা চিৎকার করে ডাকছে। ছেলে ভয়ে আমায় জড়িয়ে ধরলো। চারপাশে তাকিয়ে যা বুঝলাম, ভাঙা দরজা ভেদ করে এসেছে কুকুরটা। এটা হয়তো তারই আশ্রয়স্থল ছিল আগে, বেচারারও দোষ নেই। আমি খালি হাতে কুকুর তাড়াতে চাইলাম, ভয় পেয়ে কুকুরটি দিকদিশাহীন হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। কখনো মাথার ওপর দিয়ে লাফ দিচ্ছে, কখনো ধেয়ে আসছে। কি বিভীষিকাময় রাত বলে বোঝানো যাবে না। ভয়ে আমি নিজেই শেষ। ছেলে মেয়েদেরকে বুকে চেপে কাঁদতে আরম্ভ করলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এক সময় আমার কান্না দেখে কুকুরটি থামলো। প্রাণী হলেও মায়া আছে হয়তো। আবারও শুয়ে পড়ে আগের স্থানে। এবার আমি আর কুকুর তাড়ানোর চিন্তা করলাম না। মনে ভয়ের জাগরণ হয়েছে। ছেলে কাঁপছে রীতিমতো। আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মু কুকুরটা কামড়ে দেবে না তো? আমি ভীত গলায় বলি, চুপচাপ শুয়ে পড়ো, ওকে বিরক্ত করো না। ওকে কিছু না বললে ও আমাদের ক্ষতি করবে না। বাকি রাত নির্ঘুম কাটালাম মা ছেলে। ছেলে একটু পরপর উকি দিয়ে দেখে কুকুরটা গেছে কিনা, তাকিয়ে আছে কিনা। ভয়ে আমি নিজেও ততষ্ট ছিলাম সারা রাত। বাচ্চা দুটোকে নিয়ে একা ঘরে, তার মাঝে আবার এই কুকুর। ভোরের আগ দিয়ে কুকুরটি চলে গেল নিজ থেকেই। ছেলে আমার তখন ঘুমায়, আমায় ছাড়ে না তবুও। ভয় আটকে গেছে ভেতরে। সময়ের সঙ্গে সঙ্গে ছেলের গা কেঁপে জ্বর এলো। ছেলে ঘুমের ঘরে বলে, আম্মু বাবার কাছে যাব, চিকেন খাবো, ভালো বিছানায় থাকবো, কুকুর আমায় খেয়ে নেবে। ছেলের কথা শুনে আকাশের প্রতি আমার চরম ঘৃণা অনুভব হলো। সে নিজে হয়তো ভালো খাবার খাচ্ছে, নরম বিছানায় ঘুমাচ্ছে, অথচ ওর ছেলে দুবেলা খাবারও পাচ্ছে না, কুকুরের সাথে এক ঘরে ঘুমাচ্ছে। খালি মেঝেতে পাতলা চটে শুয়ে ছেলের মাথার একপাশ ফুলেও গেছে হালকা। ওইদিকে মেয়েটাও কাঁদছে। মেয়েকে কোলে নিয়ে হাঁটলে ছেলে কাঁদছে, আবার মেয়েকে নিচে রেখে ছেলেকে নিলে মেয়ে চিৎকার করছে। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে আমার, পাগল পাগল লাগছে। 2 রাত হলো তেমন ঘুম হয়নি আমার, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এরই মাঝে উদয় হলো খালা।
আমায় দেখে বলল, সে কি তন্নি, রাতে ঘুমাওনি? তোমার ঘর থেকে কাল চেঁচামেচির আওয়াজ পেয়েছি, তোমাদের মা ছেলের কান্না শুনলাম। কি হয়েছিল? কেমন মানুষ এরা, কান্না শুনেও একটাবার এগিয়ে এলো না। আমি বলি, খালা এই ঘরে এভাবে থাকা যাবে না। রাতে ঘরে কুকুর ঢুকে পড়েছিল, ছেলেটা ভয় পেয়েছে খুব, ভয়ে জ্বর চলে এসেছে। দরজা এবং পেছনের বেড়াটি মেরামত প্রয়োজন। ঝড় বাতাসের দিনে প্লাস্টিক কাগজ উড়ে যায়, পেছনে জঙ্গল দেখা যায়, সাপ পোকামাকড় ঘরে চলে আসতে পারে। আপনি একটা ব্যবস্থা করে দিন, বাড়ি আপনার। তিনি অবাক স্বরে বলল, ওমা সে কি, বাড়ি আমার হলেও ঘর তো তোমার, ঘরের সব দায়িত্বও তোমার, তুমিই এখানে থাকবে, তাই সারার দায়িত্বও তোমার। টাকা আছেই তো তোমার কাছে, ওগুলো দিয়ে সারিয়ে নাও। আমি বাপু কোনো টাকা খরচ করতে পারবো না, না হলে এমনি থাকতে হবে, আর তা না হলে অন্য কোথাও দেখতে পারো। কিন্তু অ্যাডভান্সের টাকা, কারেন্টের টাকা আমি দিতে পারবো না, ওগুলো খরচ হয়ে গেছে। মনে মনে ভাবলাম, এর সঙ্গে ঝামেলা করে লাভ নেই, এই মুহূর্তে অন্য কোথাও যাব কি করে। ছেলেটা জ্বরও খুব, এর চেয়ে ভালো আমি নিজে হালকা পাতলা সারিয়ে নিই, থাকবো তো আমি, না সারলে ছেলে মেয়ে নিয়ে বিপদ হয়ে যাবে। বললাম, ঠিক আছে, আপনি তাহলে আমার বাচ্চা দুটোকে রাখবেন, আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনবো, আগে ছেলেকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে যাই। তিনি রাজি হলেন। আমি ছেলেকে পাউরুটি কিনে খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে বাজারে গেলাম। আকাশকে দেখলাম নতুন বউ নিয়ে শপিং করছে বড় মল থেকে। আমি বাইরে ফুটপাতে তখন পুরনো কাঁথা কম্বল দেখছি। তার পাশের মেয়েটিকে আমি চিনি, আমার বড়জার ছোট বোন, নাম রিঙ্কি। দামি শাড়ি কিনছে তারা। মেয়েটি পরেছে জিন্স টপ, আকাশকে যেন চেনাই যাচ্ছে না। মুখে হাসি, চেহারায় চকচকে ভাব, দুই বাচ্চার বাবা তাকে মনেই হচ্ছে না। বউ নিয়ে এদিক সেদিক ঘুরে ড্রেস কিনছে নিত্য নতুন। বুকের মাঝে চাপা কষ্ট অনুভব করলাম, সরে এলাম সেখান থেকে। আকাশ আমায় দেখলো, বউ নিয়ে শপিং মলের বাইরে এলো সে। রিঙ্কি মেয়েটা আমায় চেনে। অপমান করতে আকাশকে বলল, খুচরো টাকা থাকলে দাও তো আকাশ, ভিখারিকে দান করি। আকাশ বলে, আসো না, হাতে কেন দান করবে, মুখে ছুঁড়ে দাও। রিঙ্কি আমার দিকে এগিয়ে আসে টাকা নিয়ে। শেষ সিঁড়িতে পা রাখতে পা পিছলে পড়ে যায় ধপাস করে। আশেপাশের লোকেরা সব উচ্চ স্বরে হাসতে লাগে। বেচারা রিঙ্কি অপমানে মুখটা ছোট করলো। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, ওপরে একজন আছেন রিঙ্কি, যিনি সব দেখেন, অন্যের জন্য গর্ত খুললে নিজেকে সেই গর্তে পড়তে হয়। রিঙ্কি রাগে চোয়াল শক্ত করলো। আমি পাত্তা দিলাম না, হনহন করে হেঁটে নিজ গন্তব্যে চলে গেলাম। এক পুরনো তোষক চোখে পড়ে আমার। মনে মনে ভাবি, চটের ওপর বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। নিচে মাটির মেঝে থেকে ঠান্ডা ওঠে প্রচুর। একটা খাট বা চৌকি কিনতে গেলে হাত পুরো খালি হয়ে যাবে। এর চেয়ে বরং একটা তোষক নিই কমের মধ্যে। চটের ওপর পেড়ে বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা কম লাগবে। যেই ভাবা সেই কাজ। দোকানটিতে গেলাম, মালপত্র তেমন নেই, শুধু একটা তোষক, দুটো কাঁথা, মোটা একটা কম্বল আর কিছু প্লাস্টিকের মোটা চট। প্রত্যেকটা জিনিস ভীষণ নোংরা, ধুলোবালি জমা, ইঁদুরে কাটা, পোকায় ধরা, হয়তো অনেক দিন ফেলে রেখেছিল। আমি বললাম, ভাই এই তোষকটা বিক্রি করবেন? দোকানদার আমার দিকে ভুরু কুঁচকে তাকালো, ঝটপট জবাব দিল, না এসব ছেঁড়া ফাটা, আর কে নেবে, দোকান ছেড়ে দেবো আজ, তাই গোডাউন খালি করছি। এগুলো অনেক আগেকার, বিক্রি হয়নি, দেখে বুঝছেন না অবস্থা কি, ফকির টকির ফেলে দিয়ে দেব সব। আমি আমতামতা করে বলি, কিছু মনে না করলে এগুলো আমায় দিতে পারেন, টাকা দিয়ে কম বেশি করে কিনে নেব আমি, আসলে আমি খুব বিপদের মাঝে আছি। তিনি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, দেখে নিন কোনগুলো নেবেন, দোকানের ভেতরে ঢুকুন। আমি তাই করলাম। তোষক, দুটো কাঁথা, কম্বলটা, চটগুলো, দুটো বালিশ সবই নিতে চাইলাম। অবশিষ্ট ছিল শুধু একটি মশারি, তাহলেই হবে সম্পূর্ণ দোকান খালি। দাম জিজ্ঞেস করলাম এবার। দেখো বোন, এগুলো তো আমি দান করে দিতাম, তুমি নিতে চাইলে তাই দিলাম। তুমি মশারি সহ সব নিয়ে যাও, 500 টাকা আমায় দিতে পারো, আমার যাওয়ার ভাড়া হয়ে যাবে। আমি কৃতজ্ঞতা স্বরূপ তার দিকে তাকালাম। এতগুলো জিনিস হিসেবে দাম তেমন চাইনি। টাকা দিয়ে সব জিনিসগুলো একটা ভ্যানে উঠালাম। পাশে একটা বিরিয়ানির দোকান দেখলাম, ছেলে আমার ভীষণ পছন্দ করে বিরিয়ানি। শুকনো পাউরুটি কিনে আর জ্বরের বাচ্চাকে কতক্ষণ খাওয়াবো, রান্নার সব কাল কিনবো টুকিটাকি করে, আজ এগুলোই সব সারিয়ে নিই। তাই 2 প্যাকেট বিরিয়ানি নিলাম সঙ্গে। ভ্যানে উঠলাম, যাওয়ার পথে কিছু টিন কিনলাম। বাড়ি ফিরে খালাকে ডেকে ধরাধরি করে সব নামিয়ে নিলাম। খালা বলল, থাকবে যেহেতু টয়লেটটাও সারিয়ে নাও, বৃষ্টির দিনে সমস্যা হবে। আমি রাজি হয়। তিনি আমায় নিয়ে এক লোকের বাড়ি গেল। বাঁশের তৈরি পুরনো বেড়া ও বাঁশ বিক্রি করে সে। বেছে বেছে কখান বেড়া ও বাঁশ কিনে আনলাম ভালো দেখে।
যেতে যেতে বললাম, মিস্ত্রি ডাকার টাকা নিয়ে আমার কাছে, আপনি সারিয়ে তো দিলেন না, হাতে হাতে ধরে দেবেন, দুজন মিলে কাজগুলো করব, সামান্য কাজই তো। সে দুটো ছেলে ডেকে আনলেন, অল্প বয়সে দুটো ছেলে, ওদের বাবা মিস্ত্রি, কাজও ওরা জানে। নিজেদের বাড়ি থেকে সরঞ্জাম এনে আমার কাজগুলো করে দিল, হাতে হাতে ধরেছি আমি আর খালা। এর মাঝে আমি বাইরে থেকে মাটি উঠিয়ে ঘরটায় মাটির প্রলেপ দিয়েছি, কোনা দিয়ে মাটির ডিবি মতো দিয়েছি, ধুল ঝেড়েছি। আমার আনা সেই তোষক কম্বলগুলো রোদে দিলাম। খালা বলল, এই ছেঁড়া কাঁথা টাকা দিয়ে কেন আনতে গেলে? এইসব কি করবে? ব্যবহার না করলে আমায় দিয়ে দাও, কেটে রান্নাঘরের পাপোশ বানায়। ব্যবহার না করলে কি আর টাকা দিয়ে কিনে আনি খালা? সবই আমার লাগবে, কিন্তু এই পুরনো কম্বল কেন এনেছো? কেমন নোংরা দেখতে, শীত তো পড়েনি এখনো, শুধু শুধু টাকা নষ্ট করেছো। আমি তার দিকে তাকিয়ে বললাম, শীত পড়তে আর কত দেরি, মাসখানেক পর থেকে ঠান্ডা পড়তে শুরু করবে, পুরাতন হোক সমস্যা নেই, নতুন ব্যবহার করার সামর্থ্য আমার নেই। তিনি আর কিছু বললেন না। আমি কাঁথাসহ চটগুলো ধুয়ে দিলাম, আলগা ময়লা সব উঠে গেছে। কাঁথাটা ছেঁড়া অংশ সেলাই করলাম ভেজা অবস্থাতেই। কম্বল আর তোষক রোদে দিলাম, কড়া করে রোদে শুকালাম। এর মাঝে মাঝে ঝেড়ে পরিষ্কার করেছি, ভেজা কাপড় দিয়ে ওপরে মুছেছি, এপিট ওপিট করে শুকিয়েছি। ছেলেগুলোর কাজ ততক্ষণে শেষ, টিন দিয়ে এক পাশ আটকে দিয়েছে, দরজাটার ভাঙা অংশ মেরামত করে দিয়েছে, টয়লেটের চারপাশ পাশের বেড়া আর বাঁশ দিয়ে ঢেকে দিয়েছে। আমি আর আমার ছেলেটাও সাহায্য করেছি ওদের, খালাও হাত লাগিয়েছে। খালি হাতে ওদের বিদায় দিতে চাইলাম না। দুজনকে 300 টাকা দিয়ে বললাম, এর বেশি আপাতত আমার সামর্থ্য নেই বাবা, পরে কোনো দিন দেব। তোমাদের মন খুলে দোয়া করলাম, জীবনে অনেক বড় হও। ছেলেগুলো টাকা পেয়ে ভীষণ খুশি, বয়স কম কিনা। আমি টিউবওয়েলটা পরিষ্কার করলাম ঘষে মেজে, পানি খাবো এখান থেকে, অপরিষ্কার রাখা যায় না। ছেলে এলো মেয়েকে কোলে নিয়ে, এতক্ষণ ওর কোলেই ছিল মেয়ে, মাঝে আমি নিয়ে খাইয়ে দিয়েছি। ছেলে বলছে, খিদে পেয়েছে আম্মু। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর কমে গেছে। ঘর থেকে বিরিয়ানির প্যাকেট বের করে আনলাম। কোথা থেকে যেন খালা দৌড়ে এলো, এক প্যাকেট বিরিয়ানি ছো মেরে হাত থেকে নিয়ে বলল, এই দোকানের বিরিয়ানি আমার খুব পছন্দের, কিনে খাই প্রায়, দুটো প্যাকেট এনেছো দেখছি, তোমার ছেলে আর কত খাবে? মা ছেলে মিলে একটা খাও, এটা আমি নিয়ে যাই, না হলে নষ্ট করবে তোমরা। খাবার জিনিস নিয়ে নিষেধ করা কেমন দেখায়, তাই আর নিষেধ করতে পারিনি। বিরিয়ানি নিয়ে তিনি চলে গেলেন। ভেবেছিলাম একটা এখন খেয়ে বাকি একটা রাতে খাবো ছেলে নিয়ে। প্যাকেট খুলে ছেলেকে খাইয়ে দিলাম। 4বার খেয়ে বাচ্চাটা বলল, আর খাবো না, বাবাও তো বিরিয়ানি পছন্দ করে, বাবাকে ছাড়া খেলে বাবা রাগ করবে, এইটুকু তুমি রেখে দাও, বাবাকে ফোন দিয়ে আসতে বলবে, এসে খেয়ে যাবে, এখন আমি ঘুমাবো, বাবা এলে আমায় ডাকবে, একসঙ্গে খেয়ে নেব। ছেলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এরপর খালা যা করলো।